নমস্কার। প্রত্যেকদিন সকালে আমরা দ্য হিন্দু থেকে যে ইম্পর্টেন্ট নিউজ পেপার থাকে সেটা আমরা নিয়ে আসি এবং সেই নিউজ পেপারে আমরা ইম্পর্টেন্ট এডিটোরিয়াল এবং নিউজ আমরা ডিসকাস করি। তো আজকে হচ্ছে 22শে মে। 22শে মেতে আমরা বায়োডাইভার্সিটি ডে পালন করি এবং বায়োডাইভার্সিটির উপলক্ষে এইখানে বায়োডাইভার্সিটি নিয়ে একটা আর্টিকেল এসছে। ঠিক আছে, তো এটা আমরা স্কিপ করব। এবং তার ছাড়া এখানে এসছে ওভারফিশিং। ঠিক আছে, এই ধরনের আর্টিকেল খুবই কম আসে বলে এটা আজকে ডিসকাস করব। তো শুরু করা যাক। কি বলা হচ্ছে, দ্য ইন্ডিয়ান মারাইন ফিশারিজ সেক্টর হ্যাজ স্টেবিলাইজড অ্যাট অ্যারাউন্ড 3 to 4 মিলিয়ন টনস অফ ক্যাপচার এ ইয়ার। মানে প্রত্যেক বছর 3 to 4 মিলিয়ন টনস। ঠিক আছে, টনস মনে রাখবে, টনস। ঠিক আছে, তো প্রত্যেক বছর এত ফিশ মানে ধরা হচ্ছে। ঠিক আছে, মাছ ধরা হচ্ছে ভারতবর্ষে। এবং বর্তমানে ইন্ডিয়ার যে পোটেনশিয়াল রয়েছে সেটা কিন্তু আমরা ম্যাক্সিমামে পৌঁছে গেছি। এবং এখান থেকে যে দেখা গেল, সবসময় মনে রাখবে যে কোনো এডিটোরিয়ালে প্রথমে ইস্যু ডিসকাস হবে। ঠিক আছে, তারপরে তার রেমেডি, ঠিক আছে, সেইগুলো কিন্তু এইখানে ডিসকাস হবে। ঠিক আছে, ফিউচার অ্যাপ্রোচ কি আমরা করতে পারি, এই জিনিসগুলো কিন্তু ডিসকাস হয়। তো বর্তমানে কি ডিসকাস করছি আমরা, ইস্যু ডিসকাস করছি। তো ইস্যু হচ্ছে কি, স্মল স্কেল ফিশারিজ, যারা ছোট ছোট ফিশারম্যান রয়েছে, এত টন যে 3 থেকে 4 মিলিয়ন টন যে ধরা হয়, তার মধ্যে কিন্তু দেখা গেল যে 90% যে ছোট ছোট ফিশারিজরা রয়েছে তারা কিন্তু শুধু 10% অফ দিস 3 to 4 মিলিয়ন টন শুধু ধরতে পারছে। ঠিক আছে, এবং রেস্ট কারা ধরছে, তারা হচ্ছে মেকানাইজড ফিশিং। ঠিক আছে, এবং ধরে নাও 10% হচ্ছে 90% ফিশারম্যানরা ধরছে এবং বাকি যে 90% রয়েছে সেটা কিন্তু মেকানাইজড মানে মেশিন দ্বারা বা কর্পোরেট সেক্টর বা মানে মেশিনভাবে সেটা কিন্তু ধরা হচ্ছে। ঠিক আছে, মেকানাইজড। ঠিক, এরপরে দেখা গেল যে 3/4 অফ ইন্ডিয়ান মেরাইন ফিশারিজ ফ্যামিলিজ লিভড বিলো দ্য পভার্টি লাইন। এবং 4/3 ঠিক আছে, 4/3 কিন্তু বিলো পভার্টি লাইন, বিলো পভার্টি লাইনে কিন্তু রয়েছে। ঠিক আছে, যারা মাছ ধরে। ঠিক, তো বেশিরভাগ জাঙ্কটা কিন্তু যে কর্পোরেট সেক্টর বা যারা কোম্পানিজ, যারা কি ফিশিং কোম্পানিজ, ঠিক আছে, তারা কিন্তু নিয়ে যাচ্ছে। আর কি বলা হচ্ছে যে অ্যারেবিয়ান সিতে, ঠিক আছে, বেশিরভাগ কি দেখা গেল যে তুমি যদি 1 কেজি চিংড়ি ধরতে চাও, ঠিক আছে, 1 কেজি যদি তুমি চিংড়ি ধরতে চাও, তার মধ্যে কিন্তু 10 কেজি তোমার ডিসকার্ডেড বাই ক্যাচ বেরোবে। বাই ক্যাচ বলতে কাকে বোঝায়, হচ্ছে আনওয়ান্টেড ফিশ। ঠিক আছে, আনওয়ান্টেড ফিশ বা আনওয়ান্টেড স্পিসিস যেটাকে বলি আমরা। ঠিক আছে, তো 1 কিলো তুমি যদি ধরতে চাও, তার মধ্যে কিন্তু 10 কিলো কিন্তু আনওয়ান্টেড বা ডিসকার্ডেড বাই ক্যাচ তোমার বেরোচ্ছে, যেটাকে আমরা বলি কি আনওয়ান্টেড ফিশ। ঠিক আছে, তার মধ্যে বেশিরভাগ কি থাকে, জুভেনাইল ফিশ। জুভেনাইল বলতে ছোট মাছের বাচ্চা, এবং তার সাথে থাকে নন টার্গেটেড স্পিসিস, মানে যাকে আমরা কি আর ধরতে চাই না বা যেটা অলরেডি ডেড। ঠিক আছে, সেটাকে আমরা পাই। তো দেখা যাচ্ছে যে, এবং সেইগুলোকে আমরা কি করি, সেটাকে আবার জলে ছেড়ে দিতে হয়। ঠিক, তো এটা হচ্ছে বর্তমান সমস্যা। তোমার 1 কেজি ধরার জন্য তোমার 10 কেজি কিন্তু অন্যান্য জিনিস তোমার কাছে চলে আসছে এবং সেটাকে তোমাকে কিন্তু ছেড়ে দিতে হচ্ছে। এটা হচ্ছে সমস্যা। ঠিক, এরপরে চলে আসি। বলতে চাইছে যে উইথ দ্য সিঙ্গল শ্রিম্প বলতে চিংড়ি। ঠিক আছে, ইম্প্যাক্টিং দ্য পপুলেশন অফ ডজনস অফ ফিশ। ঠিক আছে, তুমি যদি শ্রিম্প ধরতে যাচ্ছ, ঠিক আছে, তুমি যদি চিংড়ি ধরতে যাচ্ছ, তাহলে মাছ ধরাটা কিন্তু এক ধরনের বায়োডাইভার্সিটি ডিগ্রেডেশন। ঠিক আছে, কি করে, ধরে নাও তুমি মাছ ধরলে, ঠিক আছে, এবং ওইখানকার যে হ্যাবিট্যাটটা রয়েছে, নর্মাল যে হ্যাবিট্যাটটা, সেটা কিন্তু তুমি কিন্তু নষ্ট করে দিলে। ঠিক, এবং দেখা গেল যে জাল দিয়ে মাছ ধরাটা, ঠিক আছে, বায়োডাইভার্সিটি ডিগ্রেডেশন। এবং তার সাথে কি করছে, ডিগ্রেডিং রিলিফ অ্যান্ড ওশেনিক কমিউনিটিস। ঠিক আছে, যারা কি ফ্লোরা অ্যান্ড ফাউনা, ঠিক আছে, সমুদ্রের মধ্যে যে প্রাণীগুলো থাকে, ফ্লোরা এবং ফাউনা, তাদের যে ইকোসিস্টেমটা রয়েছে সেটা কিন্তু তুমি
ডিগ্রেড করে দিচ্ছ এবং ওদের যে ফুড ওয়েবটা রয়েছে, ঠিক আছে, সেটাও কিন্তু তুমি ডিগ্রেড করে দিচ্ছ। ঠিক, তারপরে চলে আসব এবং যে ডিগ্রেডেশনটা হচ্ছে, ঠিক আছে, এই মারাইন ফিশিং দিয়ে যে ডিগ্রেডেশনটা হচ্ছে সেটা কিন্তু রিকভার করতে অনেক সময় লেগে যাবে এবং যদি এর থেকেও যদি খারাপ পরিস্থিতি আসে কিন্তু সেটা কোনো সময় রিকভার হবে না। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু বর্তমানের ইস্যু, যেটা কি রাইটার এখানে তুলে ধরতে চাইছে। এবার এখানে চলে আসি, কি বলছে যে প্রত্যেকটা স্টেটে বা প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরিজে কিন্তু এক ধরনের মেকানাইজড ফর্ম আছে। মেকানাইজড ফর্ম বলতে কি এক ধরনের ল আছে, যেটাকে আমরা বলি কি মেরিন ফিশারিজ রেগুলেশন অ্যাক্ট, এবং এই অ্যাক্ট অনুযায়ী এখানে এই অ্যাক্টটা তৈরি করার মানে একটা সমস্যা কি, সমস্যা হচ্ছে যে ধরে নাও তোমার স্টেটে একটা জিনিস কিন্তু তুমি একটা ফিশ তুমি ধরতে পারো, কিন্তু অন্য স্টেটে সেই ফিশটা কিন্তু তোমাকে মানে সেটা কি প্রহিবিটেড। ঠিক আছে, বলতে চাইছে কি এ স্পিসিস প্রোটেক্টেড অ্যাজ জুভেনাইল ইন ওয়ান স্টেট, মানে একটা স্টেটে কিন্তু সে জুভেনাইল ছোট ফিশ বলে সেটাকে কিন্তু প্রোটেক্ট করা হচ্ছে, কিন্তু অন্য স্টেটে কিন্তু সেটা আবার লিগ্যাল। ঠিক আছে, একটা বড় এক্সাম্পল হচ্ছে দেখে না, যে ওড়িশা বলছি, দীঘাতে গেলে আমরা দেখি যে একদিকে দীঘা রয়েছে এবং একদিকে হচ্ছে ওড়িশা বর্ডার। ঠিক আছে, ওড়িশা বর্ডার, তার মাঝখানে কিন্তু ধরে নাও এই স্টেট একটা ফিশের উপরে কিন্তু কী বলো এটাকে স্পিসিস, একটা স্পিসিসকে প্রোটেক্টেড রেখেছে, মানে ওইটা ধরলে কিন্তু তোমাকে ফাইন দিতে হবে, কিন্তু অন্য স্টেট, দীঘা বলতে ওয়েস্ট বেঙ্গল, ওইখানে কিন্তু তুমি সেটা ইজিলি ধরতে পারবে। তাহলে এটা হচ্ছে সমস্যা। তাহলে ফিশারম্যানরা কী করে, অবভিয়াসলি যেখানে প্রহিবিটেড না সেইখানে ওরা গিয়ে ধরতে পারে সেই জিনিসটা। তো এই জিনিসটা এখানে রাইটার তুলে ধরছে যে এটা হচ্ছে একটা ইস্যু। ঠিক, তো এইখানে কি করতে হবে, শুড লুক ইনটু হারমোনাইজিং দিস ডিসপ্যারিটিস, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে, যে ভাগগুলো রয়েছে, সেটাকে কিন্তু আমাকে ঠিক করতে হবে ইনটু আ ন্যাশনাল স্ট্যান্ডার্ড বাই ইন্টিগ্রেটিং সাইন্টিফিক্যালি এস্টাবলিশিং ক্যাচ লিমিট হ্যাভ ইউনিফর্ম মিনিমাম লিগাল সাইজ, মানে সব জিনিসটাকে একটা ইউনিফর্ম জিনিসের মধ্যে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এমন নয় যে এই স্টেটে আলাদা ওই স্টেটে আলাদা, সব জিনিসকে কিন্তু একটা ইউনিফর্মভাবে মেকানাইজড করতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসে যে সলিউশন কি কি হতে পারে। তো রাইটার এখানে একটা এক্সাম্পল দিয়ে বলেছে যে নিউজিল্যান্ডে কিন্তু কোটা ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। ঠিক আছে, এইখানে এবং এই কোটা সিস্টেম ম্যানেজমেন্টে তোমাকে প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা কোটা বেঁধে দেওয়া হয়েছে, যেমন কি যারা ট্রেড করতে চায় তাদের জন্য একটা কোটা, ঠিক আছে, উইচ ইজ ইন্ডিভিজুয়াল ট্রান্সফারেবল কোটা। ঠিক আছে, যারা কমার্শিয়াল পারপাসে ধরতে চায় তাদের, বা যারা রেক্রিয়েশনাল বলতে অনেকজন কিন্তু মাছ ধরতে পছন্দ করে। ঠিক আছে, তো সেটা হয়ে গেছে রিক্রিয়েশনাল। ঠিক আছে, তারপরে কাস্টমারি ফিশার্স। ঠিক আছে, তো এই ধরনের জিনিসগুলো প্রত্যেক জিনিসে কিন্তু একটা কোটা বেঁধে দেওয়া হয়েছে। ঠিক, ইন্ডিয়া অ্যাজ লার্জ মেকানাইজড ট্রল ফ্লিট অ্যাট লিস্ট অন পাইলট বেসিস কুড কার্ব দ্য ডিপ্লেশন অফ মারাইন বায়োডাইভার্সিটি বাই টাইং ফিশ অ্যালাউয়েন্সেস টু অ্যাকচুয়াল স্টক হেলথ। ঠিক আছে, আমাদেরকে স্টক হেলথেও কিন্তু ফোকাস করতে হবে রাদার দ্যান ভেসেল সাইজ অর ফিউল। ঠিক আছে, তো এখানে কী জিনিস বলতে চাইছে, যে অনেক সময় দেখা যায় যে কোনো একজন গেছে মাছ ধরতে, ঠিক আছে, সমুদ্রতে, এবার তার যে ভেসেল রয়েছে তাতে যতটা তেল রয়েছে, মানে যতক্ষণ চলবে আর কি ততক্ষণ সে কিন্তু মাছ ধরে, এটা কিন্তু স্বাভাবিক। ঠিক আছে, কিন্তু রাইটার এখানে বলতে চাইছে সেইভাবে কিন্তু দেখা হবে না, আমাদের যে ফিশ স্টক রয়েছে সমুদ্রতে সেটাও কিন্তু আমাদেরকে অ্যানালাইজ করতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে মাছ ধরতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা রাইটার বলছে। এরপরে আর কি, এরপরে বলতে চাইছে যে শুধু সেটা নয়, মানে এমন নয় যে আমাদের ভারতে এরকম জিনিস হচ্ছে না, হচ্ছে, সেটা দেখে নেব। কেরালাতে বলছে যে ওইখানে মিনিমাম লিগাল সাইজ পেনটা চার্জ শেষ হয়ে গেছে। কেরালাতে মিনিমাম লিগাল সাইজ কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এবং সেটা থেকে দেখা গেল যে 41% যে ফিশ ক্যাচ রয়েছে সেটা কিন্তু ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, তো এরপরে চলে আসি ফিশ মিল অ্যান্ড ফিশ অয়েল।
ঠিক আছে, ইন্ডাস্ট্রি ইজ আনাদার আর্জেন্ট প্রায়োরিটি। বেসিক্যালি এইখানে যে বাই ক্যাচ হচ্ছে, মানে যেটা আনওয়ান্টেড ফিশ যেটা আমরা কি ধরছি বা ছোটো ফিশ যেগুলো ধরছি সেটাকে নিয়ে এখানে বলা হচ্ছে। যদি আমরা সেরকম ধরি, ঠিক আছে, তাহলে আমরা কি করছি, ক্রিটিক্যাল নিউট্রিশন আমরা কিন্তু তার মধ্যে লস করছি। ঠিক আছে, ক্রিটিক্যাল নিউট্রিশন আমরা কিন্তু তার মধ্যে লস করছি। এবং তার ছাড়া যে বায়োডাইভার্সিটি যে কনজারভেশন আছে সেটা কিন্তু এখানে এফেক্ট হচ্ছে। ঠিক আছে, বায়োডাইভার্সিটি যে কনজারভেশন রয়েছে সেটা কিন্তু এখানে এফেক্ট হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। তাহলে কি কি অ্যাপ্রোচ নিতে পারি বর্তমানে, যেটা দ্বারা কি আমাদের যে ফিশিং ইন্ডাস্ট্রিজ রয়েছে সেটাকে রেগুলারাইজ করতে পারি। তো প্রথম জিনিস হচ্ছে এইখানে হচ্ছে রিপোর্টিং টুলস আমাদেরকে করতে হবে। ঠিক আছে, রিয়েল টাইম রিপোর্টিং টুলস। ঠিক, তারপরে কি করতে হবে যে ফিশ কোঅপারেটিভস অ্যান্ড ভিলেজ কাউন্সিলস, যেটা বলছিলাম প্রথমে, যে যারা কি ফিশ বড় বড় কর্পোরেটস আছে, ঠিক আছে, যারা কি ফিশিং ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে, এবং যারা ভিলেজ কাউন্সিলস, তাদেরকে কিন্তু মারাইন যে ইকোসিস্টেম রয়েছে সেইটাকে কিন্তু প্রোটেক্ট করার জন্য তাদেরকে রাখতে হবে। ঠিক আছে, তাদেরকে প্রোটেক্ট করার জন্য রাখতে হবে, ফিশকে প্রোটেক্ট করার জন্য রাখতে হবে। ঠিক আছে, এরপরে কি বলছে যে আরবান অ্যান্ড রুরাল কাস্টমার মাস্ট yield their বাইং পাওয়ার চুজিং অনলি লিগালি সিজড। ঠিক আছে, যে ফিশগুলো কিন্তু লিগালি সিজ করা হয়েছে, যেই মাছগুলো লিগালি সিজ করা হয়েছে তাদেরকেই কিন্তু কিনতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটা অ্যাওয়ারনেস ছড়াতে হবে। ঠিক আছে, যেন কি মানুষ সেই জিনিসগুলোই কেনে যেটা কি মার্কেটে মানে লিগালি অ্যাভেলেবল। ঠিক আছে, তো এটা হলো ব্যাপার। তারপরে রাইটার এখানে কি বলতে চাইছে যে এইখানে উই স্ট্যান্ড অ্যাট দ্য ক্রস রোডস। ঠিক আছে, তো কি মানে প্রেজেন্ট সিচুয়েশন যেটাকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাইমেট ড্রিভেন যে স্টর্মসগুলো আছে বা কোস্টাল রিজন মার্কেট ভোলাটিলিটি অলরেডি থ্রেটেন্ড ইন্ডিয়াস নিয়ারলি 8,000 কিলোমিটার। ঠিক আছে, তো কোস্ট লাইনে যে সমস্যাটা রয়েছে, মানে ক্লাইমেট ড্রিভেন সমস্যা, সেটা তো অলরেডি রয়েছে। ঠিক আছে, এবার যদি আমরা যে ফিশিং নিয়ে যদি সমস্যা এখানে তৈরি করি তাহলে কিন্তু আরও খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো তারপরে কি বলছে, ওভার এক্সপ্লয়টেশন কন্টিনিউ উইল ডিপেন পভার্টি অ্যান্ড ইরোড মারাইন বায়োডাইভার্সিটি। তো এবার যদি যেটা মারাইন যে ইকোসিস্টেম রয়েছে সেটাকে যদি আমরা ওভার এক্সপ্লয়েট করি তাহলে দেখা যাবে যে আমাদের যে কোস্টাল রিজনে তার মধ্যে কিন্তু পভার্টি কিন্তু আরও বেড়ে যাবে। তার কারণ হচ্ছে যদি আমরা বায়োডাইভার্সিটি ডিগ্রেড করি তার ইম্প্যাক্ট কিন্তু আমাদের ইকোনমিকে পড়বে। ঠিক আছে, তো এরপরে কি বলছে যে সায়েন্স বেসড কোটা, হারমোনাইজ রেগুলেশন, কমিউনিটি লেড স্টিওয়ার্ডশিপ অ্যান্ড এ পলিসি শিফট দ্যাট ফোকাসেস অন লং টার্ম সাস্টেনেবিলিটি। ঠিক আছে, লং টার্ম সাস্টেনেবিলিটি যদি আমরা দেখতে চাইছি তাহলে আমাদেরকে ফোকাস করতে হবে যেন সায়েন্স বেসড কোটা, ঠিক আছে, মানে সায়েন্সকে নিয়ে সায়েন্টিফিকভাবে যে জিনিসগুলো করতে হবে। ঠিক আছে, এবং যে রেগুলেশনগুলো থাকবে সেটা কিন্তু মেরাইন ইকোসিস্টেম ফ্রেন্ডলি। ঠিক আছে, এবং কমিউনিটি লেড স্টিওয়ার্ডশিপ বলতে এক ধরনের সুপারভাইজিং। ঠিক আছে, ওইখানকার যে লোকাল কমিউনিটিগুলো রয়েছে তারা কিন্তু এই ইকোসিস্টেম মানে এই যে মারাইন যে ফিশিং রয়েছে সেটার উপরে কিন্তু সুপারভিশন করবে। ঠিক, তো এটা হলো ব্যাপার, এটা হলো টোটাল আর্টিকেলটা আমাদের। তো ওভারফিশিংয়ের উপরে আজকে সেরকম আর্টিকেল আসেনি ডিসকাস করার মতন, এর জন্য শুধু ওভারফিশিংয়ে আমরা এই আর্টিকেলটা ডিসকাস করলাম। ঠিক আছে, তো এরপরে চলে আসবো আমরা প্রথম পেজে, যেটা কি সব থেকে ইম্পর্ট্যান্ট। তো প্রথম জিনিস হচ্ছে যে টপ ময়েস্ট অ্যামাং 27 কিল্ড ইন ছত্তিশগড়। বলতে গেলে এখানে জেনারেল সেক্রেটারি মাওয়েস্টের উনি মারা গেছেন। ঠিক আছে, তো তার সাথে 27 জনকে মারা হয়েছে। ঠিক, তো এটা একটা দেখতে গেলে একটা অ্যাচিভমেন্ট। ঠিক আছে, তো এরপরে চলে আসি যেটার কথা বলছিলাম। ঠিক আছে, সব থেকে ইম্পর্টেন্ট নিউজ আজকে হচ্ছে এইটা। ঠিক আছে, হার্ট ল্যাম্প হচ্ছে একটা কালেকশন অফ শর্ট স্টোরিজ। ওর জন্য বুকার প্রাইজ দেওয়া হয়েছে কাকে, বানু এবং দীপা। ঠিক আছে, তো এখানে দেখে নেব বানু মুস্তাক যিনি কি এই স্টোরিটা লিখেছেন, মানে এই শর্ট স্টোরিজ অফ হার্ট ল্যাম্প, মানে 12খানা স্টোরিজ নিয়ে কিন্তু এই হার্ট ল্যাম্পটা তৈরি। হার্ট ল্যাম্প যে মানে
টেলসটা, ঠিক আছে। তো এটার জন্য ওনাকে বুকার প্রাইজ দেওয়া হয়েছে এবং যিনি দীপা রয়েছেন উনি কিন্তু এই জিনিসটা ট্রান্সলেট করেছেন, ঠিক আছে। দীপা ভাস্তি উনি কিন্তু এই যে হার্ট ল্যাম্প কালেকশন অফ শর্ট স্টোরিজ রয়েছে 12খানা, সেটাকে উনি ট্রান্সলেট করেছেন ইন ফ্রেঞ্চ, ইটালিয়ান, ড্যানিশ অ্যান্ড জাপানিজ, ঠিক আছে। তো এই জিনিসটার জন্য এনাকে পুরস্কৃত করা হয়েছে বুকার প্রাইজ দ্বারা, ঠিক আছে। তো আজকের বেসিক্যালি দ্য হিন্দুতে এইটুকুই ছিল। এবার প্রত্যেক দিন তো ইম্পর্টেন্ট নিউজ থাকে না, যেটা যেদিন থাকে সেটা ডিসকাস করা হয়। আজকের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বুকার প্রাইজ, ঠিক আছে। তার জন্য আমরা একটা সেপারেট ভিডিও বানিয়েছি। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের দিন। হ্যাভ আ নাইস ডে।